প্রবাসী কর্মীদের জন্য সম্প্রতি ঘোষিত বিনা খরচে নিয়োগ নীতি বা জিরো কস্ট রিক্রুটমেন্ট পলিসিকে অভিবাসন খাতের জন্য একটি যুগান্তকারী এবং বিশাল বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ এবং বিদেশ গমন ইচ্ছুক কর্মীদের মনে এই ঘোষণা নতুন করে আশার সঞ্চার করেছে। তবে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় ধাপে ধাপে যে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বজায় ছিল, তার কারণে এই চমৎকার উদ্যোগের প্রকৃত বাস্তবায়ন নিয়ে অভিবাসন বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ কর্মীদের মনে গভীর সংশয় রয়েই গেছে। গত ৮ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকা এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয় যে নতুন এই ব্যবস্থায় একজন কর্মীর অভিবাসন ব্যয় একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার বা ILO নির্দেশিত নিয়োগকর্তা খরচ দেবে নীতি অনুযায়ী এখন থেকে ভিসা, বিমান ভাড়া, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় পুরো খরচ বহন করবেন মালয়েশিয়ার নিয়োগকর্তা। মালয়েশিয়ার পুত্রাজায়ায় বাংলাদেশের শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী শ্রী রামানান রামাকৃষ্ণনের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় বৈঠকের পর এই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। এই ঘোষণার পর অনেকেই মনে করছেন যে দীর্ঘদিনের শোষণ এবার হয়তো বন্ধ হবে। অভিবাসন খাতের বিশেষজ্ঞরা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তবে একই সঙ্গে প্রস্তাবিত এই ব্যবস্থা আদতে কতটা কার্যকর হবে বা এর সুফল প্রান্তিক পর্যায়ের কর্মীরা পাবেন কিনা তা নিয়ে তারা যৌক্তিক প্রশ্নও তুলেছেন। তাদের এই গভীর উদ্বেগের প্রধান কারণ হল বিগত কয়েক বছরের অত্যন্ত তিক্ত এবং হতাশাজনক অভিজ্ঞতা। পরিসংখ্যান এবং ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় একটি সাধারণ চাকরি পেতে একজন বাংলাদেশি কর্মীকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত, এমনকি ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি অর্থ দালালদের হাতে তুলে দিতে হয়েছে। অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার নির্ধারিত খরচ ছিল জনপ্রতি মাত্র ৭৯,০০০ টাকা। এই বিশাল অঙ্কের টাকার ব্যবধান সাধারণ কর্মীদের জমিজমা বিক্রি করতে বা চড়া সুদে ঋণ নিতে বাধ্য করেছে। ওই সময়ে কর্মী পাঠানোর জন্য পুরো বাংলাদেশের হাজার হাজার এজেন্সির মধ্যে মাত্র ১০১টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ, যা একটি শক্তিশালী সিন্ডিকেট হিসেবে পরিচিতি পায়। পরিসংখ্যান বলছে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ার শ্রমবাজার বিভিন্ন অনিয়মের কারণে বন্ধ হওয়ার আগে প্রায় ৪.৫ লাখ বাংলাদেশি কর্মী দেশটিতে গিয়েছিলেন। এত বিপুল সংখ্যক কর্মী গেলেও তাদের বেশিরভাগই গিয়েছেন ঋণগ্রস্ত হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের বা রামরুর সাবেক নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক CR আবরার বলেন, ILO নির্দেশিকা অনুযায়ী নিয়োগকর্তা খরচ দেবেন নীতিটি সারা বিশ্বের অভিবাসী কর্মীদের অন্যতম প্রধান এবং ন্যায্য দাবি। কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এটি কখনোই বাস্তবায়িত হয়নি। উল্টো গ্রাম পর্যায়ের দালাল থেকে শুরু করে রিক্রুটিং এজেন্সিগুলো বিভিন্ন ধাপে এই অভিবাসন খরচ বাড়িয়ে একেবারে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। অধ্যাপক আবরার আরও স্মরণ করিয়ে দেন যে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS নামের একটি সম্পূর্ণ IT ভিত্তিক নিয়োগ পদ্ধতি ব্যবহার করেছিল। এই সিস্টেমটি চালু করার সময়ও বলা হয়েছিল যে এর মাধ্যমে স্বচ্ছতা আসবে, কিন্তু বাস্তবে দেখা গেল এরপরও অতিরিক্ত খরচ এবং নিরীহ কর্মীদের কাছ থেকে নানা অজুহাতে বাড়তি টাকা আদায়ের মতো জঘন্য বিষয়গুলো থেকেই গেছে। এই সিস্টেম সিন্ডিকেটের দুর্নীতি ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি তাই অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন তোলেন, যদি অতীতের IT সিস্টেম দুর্নীতি না ঠেকাতে পারে তাহলে এবারও সেই একই সমস্যার পুনরাবৃত্তি হবে না, তার নিশ্চয়তা কোথায় বা কে সেই নিশ্চয়তা দিচ্ছে? মালয়েশিয়ার শ্রমবাজারের ইতিহাস ঘাটলে দেখা যায় অনিয়ম, দুর্নীতি ও শ্রমিক নির্যাতনের মারাত্মক অভিযোগে ১৯৯৭ সালে প্রথম বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়। এরপর থেকে একটি নেতিবাচক ধারা তৈরি হয়েছে। কয়েক বছরের জন্য বাজার খোলে, অনেক মানুষ যায়, তারপর আবার ব্যাপক দুর্নীতির কারণে তা বন্ধ হয়ে যায়। হিসাব অনুযায়ী ১৯৯২ থেকে ২০২৪ সালের মধ্যে এই সম্ভাবনাময় বাজারটি অন্তত ৫ বার খোলা ও বন্ধ হয়েছে। বারবার বাজার বন্ধ হওয়ার এই ঘটনা নিয়ে দেশ এবং বিদেশের আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনাও হয়েছে। শুধু তাই নয়, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নির্যাতনের গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক আন্তর্জাতিক ক্রেতা মালয়েশিয়ার কিছু কোম্পানি, বিশেষ করে গ্লাভস এবং পাম অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে পণ্য কেনা পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছিল।
এর ফলে মালয়েশিয়ার অর্থনীতিও বেশ চাপের মুখে পড়ে। এই দুর্নীতি মাত্রা এতই বেশি ছিল যে গত বছর মালয়েশিয়া নিয়ে মানব পাচার ও বিপুল অঙ্কের অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশি এজেন্টদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এর জেরে পরিস্থিতি সামাল দিতে গত 23 এপ্রিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন মহাসচিব আজমান মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেন। চিঠিতে তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন যে এসব অভিযোগ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবর মালয়েশিয়ার সুনাম বিশ্ব দরবারে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তবে অধ্যাপক আবরার মনে করেন, মালয়েশিয়া সরকার যদি সত্যিই তাদের দেশে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে চায়, তবে তাদের শুধু এসব মামলা বা সুনামের কথা ভেবে এত বেশি উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং তাদের উচিত সমস্যার মূলে আঘাত করা। তিনি স্পষ্টভাবে বলেন, মালয়েশিয়ার সুনাম তখনই ফিরবে যখন অতীতের এই মানব পাচার এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের এবং আসল দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শাস্তি নিশ্চিত না হলে নতুন কোনো নীতি আলোর মুখ দেখবে না। মালয়েশিয়ায় শ্রম অভিবাসন বিষয়ক আরেকজন প্রখ্যাত গবেষক মোহাম্মদ হারুন আর রাশিদ জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর প্রশাসন 2016 থেকে 2018 সালে মাত্র 10টি এবং 2022 থেকে 2024 সালে 101টি এজেন্সিকে কর্মী পাঠানোর জন্য যোগ্য হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের মনে এবং অন্যান্য এজেন্সি মালিকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যোগ্যতার মাপকাঠি আসলে কী ছিল তা কখনোই পরিষ্কার করে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। গত বছর তারা নতুন করে রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য কিছু শর্ত দিয়েছে, যা অভিবাসন খাত সংশ্লিষ্টদের কাছে বেশ প্রশ্নবিদ্ধ এবং অযৌক্তিক বলে মনে হয়েছে। গত বছরের 27 অক্টোবর কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে পাঠানো একটি চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য বেশ কিছু কঠিন শর্তের কথা জানায়। এই শর্তগুলোর মধ্যে রয়েছে, কোনো এজেন্সির ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, গত 3 বছরে অন্তত 3000 কর্মী সফলভাবে পাঠানোর রেকর্ড থাকতে হবে এবং কমপক্ষে 3টি ভিন্ন দেশে কর্মী পাঠানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেই শেষ নয়, এছাড়া এজেন্সিগুলোর অন্তত 10,000 বর্গফুটের বিশাল নিজস্ব কার্যালয় থাকতে হবে, সব ধরনের বৈধ লাইসেন্স ও ভালো আচরণের সনদ বা ক্লিয়ারেন্স থাকতে হবে। বিদেশি নিয়োগকর্তাদের কাছ থেকে অন্তত 5টি রেফারেন্স আনতে হবে এবং নিজস্ব মানসম্মত প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মীদের জন্য আবাসিক ব্যবস্থা থাকতে হবে। গবেষক হারুনের মতে, আপাত দৃষ্টিতে শর্তগুলো ভালো মনে হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এসব অবাস্তব শর্তের কারণে অভিবাসন ব্যয় কমার বদলে আরও বহুগুণ বেড়ে যাবে, কারণ গুটি কয়েক বড় এজেন্সি ছাড়া সাধারণ এজেন্সিগুলোর এত বড় অফিস বা এত কর্মী পাঠানোর রেকর্ড নেই। ফলে বাজারটি আবার সেই পুরনো সিন্ডিকেটের হাতেই জিম্মি হয়ে পড়বে। তিনি বলেন, যার কাছে সরকারের দেওয়া বৈধ লাইসেন্স আছে এবং বিদেশি নিয়োগকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার সক্ষমতা আছে, তাকেই কর্মী পাঠানোর জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা উচিত। কেউ দুর্নীতি করলে তার লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তি হওয়া দরকার। কিন্তু মালয়েশিয়া একদিকে জিরো কস্ট বা খরচ কমানোর কথা বলছে, অন্যদিকে এমন সব কঠিন শর্ত দিচ্ছে যা মূলত বড় ব্যবসায়ীদের একচেটিয়া আধিপত্য তৈরি করে অভিবাসন খরচ আরও বাড়িয়ে দেবে। এসবের পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগে প্রস্তাবিত নতুন ডিজিটাল ব্যবস্থা নিয়েও ইতিমধ্যে নতুন করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। গত 16 এপ্রিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একটি প্রতিবেদনে জানায়, মালয়েশিয়া সরকার বেস্টিনেট এসডিএন বিএইচডি নামের একটি কোম্পানির তৈরি নতুন আইটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে যাচ্ছে। এই খবরটি সবাইকে চমকে দিয়েছে, কারণ এই বেস্টিনেট কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশীয় বিতর্কিত ব্যবসায়ী আমিনুল ইসলাম, যিনি দাতো আমিন নামেও সর্বমহলে পরিচিত। অতীতে তার কোম্পানির বিরুদ্ধেই সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। নতুন এই ব্যবস্থাটির নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম বা সংক্ষেপে টুরাপ। এই নতুন সিস্টেম সম্পর্কে প্রচার করা হচ্ছে যে এর মাধ্যমে মালয়েশিয়ান কোম্পানিগুলো কোনো দালাল বা মধ্যস্থভোগী ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করতে পারবে এবং প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ স্বচ্ছ। তবে গবেষক হারুন আর রশিদ এই দাবির বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে বলেন, শুনতে খুব ভালো লাগছে যে দালাল থাকবে না, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে সেটা বিবেচনা করতে হবে। এই বেস্টিনেট কোম্পানিটি এর আগে বহুল সমালোচিত FWCMS পদ্ধতি তৈরি করেছিল। সেই পদ্ধতির দুর্বলতা এবং নিয়ন্ত্রণের সুযোগ কাজে লাগিয়ে 2022 থেকে 2024 সালে কর্মীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। দুই দেশের রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রী পর্যায়ের লোকজন এবং দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটি বিশাল সিন্ডিকেট এই পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করত। এখন একই ব্যক্তির নতুন সিস্টেম কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংঘের নীতি অনুযায়ী একজন কর্মীর ভিসা, মেডিকেল বা চিকিৎসা পরীক্ষা, দেশ থেকে ফ্লাইটে যাতায়াত এবং মালয়েশিয়ায় পৌঁছানোর পর আনুষঙ্গিক লজিস্টিক সাপোর্ট সহ ইমিগ্রেশন সংক্রান্ত সব খরচ সম্পূর্ণভাবে নিয়োগকর্তাকে বহন করতে হবে। কর্মীর নিজের পকেট থেকে খরচ হবে শুধুমাত্র নিজের পাসপোর্ট তৈরি করার ফিটুকু। এর বাইরে 1 টাকাও কর্মীর দেওয়ার কথা নয়। কিন্তু বাস্তবতা হলো পদে পদে কর্মীদের টাকা গুনতে হয়। সবশেষে হারুনের মতে শুধু নতুন নতুন নীতি আর ডিজিটাল সিস্টেম আনলেই হবে না, দুই দেশের সরকারকেই আন্তরিক হতে হবে এবং অতীতের এসব ভয়াবহ অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করতে হবে। তা না হলে এই অভিবাসন খাতে কোনো স্থায়ী ইতিবাচক পরিবর্তন আসবে না এবং বাংলাদেশের গরিব মানুষেরা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এভাবেই সর্বশান্ত হতে থাকবে। তাই জিরো কস্ট রিক্রুটমেন্ট পলিসি সফল করতে হলে সবার আগে প্রয়োজন সদিচ্ছা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য।